স্যার আপনি তো সবই বোঝেন, পরিস্থিতি মাঝে মাঝে এমন হয় সবকিছু মানে নিতে হয়। আয়াত মুদ সব তো ওপরওয়ালার হাতে, আমরা তো হিল্লা মাত্র। এভাবে কেন বলতেছেন ডাক্তার সাহেব? জীবন যুদ্ধে মেলা সমস্যার সম্মুখীন হচ্ছি, কোনোদিন ভাঙ্গে পড়িনি। এগুলো মোকাবেলা করে টিকে থাকাই তো হলো সক্ষমতার পরিচয়। তাকদির মূলত দোয়া ছাড়া কেউ পরিবর্তন করতে পারে না। তে মিজানের কি অবস্থা এখন? আর ফুসফুসে 10% নাপ পুড়ে গেছে। বাইপাস সার্জারি করলেও বাঁচার গ্যারান্টি 50%। তারপরও যদি আমরা রিস্ক নিয়ে অপারেশনটা করি হয়তো বাঁচাতে পারবো না। কি বলেন ডাক্তার সাহেব? এরকম রুগীর তো আপনি বহুত অপারেশন করছেন। তা করছি, কিন্তু এই অপারেশনে আশা খুব কম পাচ্ছি। তবে একটা আশা আছে, বিখ্যাত সার্জারি স্পেশালিস্ট ডাক্তার হেরি ইউরোপ থেকে আবার সিঙ্গাপুরে চলে যাচ্ছে। আপনি যদি ওনার কাছে চিকিৎসাটা নিতে পারেন ইনশাল্লাহ উনি সাকসেস অপারেশন করতে পারবে। ঠিক আছে, একে আমি সিঙ্গাপুরই পাঠিয়ে দেবো। আর গোল্লার কি অবস্থা ডাক্তার সাহেব? ও মোটামুটি সুস্থ, তবে রিকভারি হতে আরো সময় লাগবে। আপনি পারলে দুইজনকে সিঙ্গাপুরে পাঠিয়ে দেন, একবারে সুস্থ হয়ে চলে আসুক। আমি ডাক্তার হেরির সিরিয়াল নিয়ে রাখতেছি, উনি সামনের সপ্তাহে আবার গ্রিসে চলে যাবে। ঠিক আছে, আপনি তাহলে সিরিয়াল নিয়ে রাখেন, আমি আজকে ওদেরকে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করতেছি। ওকে, আমি ডাক্তার হেরির সাথে তাহলে একটু পরেই কথা বলতেছি। আমি কি গোল্লার সাথে একটু দেখা করতে পারবো? হ্যাঁ পারবেন, তবে ওখানে দুইজনের বেশি থাকা যাবে না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এদিকে সকল বন্দোবস্ত করেন, আমি ওইদিকে সকল প্রসেসিং করতেছি। বগুড়ার মানুষ এবার বুঝতে পারবি ভাই, শামসুল্লাহ যে পাড়া দিলে কি হয়। যে তুল কালাম হয়ে গেছে ভাই, এক এক শালা এবার উচিত শিক্ষা পাচ্ছে। সেটা তো পাইছেই রে, তবে নিরপরাধ অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে। বজলুল হুদার মার্কেট সহ স্বপ্ন সুপার সবটা ভ্যাঙ্গে লুটপাট করা ঠিক হয়নি। অতি উৎসাহী কিছু হারামজাদা এই সুযোগের সদ্ব্যবহার করছে। এই কাজটা একদম ঠিক হয়নি মাস্টার, আমিও এটা সাপোর্ট করি না। বজলু তো জনতা পার্টির রাজনীতি ছেড়েই দিছে মাস্টার, ওর আবার মার্কেট ভাঙা লাগবে কৃষক, আর ওই তো এই কাহিনীর সাথে জড়িতও আসিল না। ভাঙ্গা লাগলো নি শফিকের বাড়ি, এই বুড়ে দিন যতদিন বেঁচে আছে ততদিন ক্রিমিনালি করেই যাবি। শালার বেটার রক্তের মধ্যে ষড়যন্ত্র মিশে আছে ভাই। এক আটক করতে পারলে বগুড়াতে শান্তি ফিরে আসবি, নয়তো কোনোদিনও আসবি না। এই শালাক যদি জনগণ গণধোলাই দিয়ে যদি উপরে বেঠে দিবে পারল নি, তাহলে মনটা কেন সান্ত্বনা দিবে পারতাম। সমাজের জন্য উপকার হতো, এত কিছু করার পরও বারবার ছাড় পাচ্ছে। আমি অনেক কয়ে দিছি ভাই, সবকি পাওয়া মাত্র ধলাই হবি, তারপরে বাকি কথা। এই শালা বুড়োদিন জেল থেকে গরম নেবার আছে, গরম ছুটে যাবি নি। বীজ দাঁত চিরদিন প্রোটেকশন দেয় না রে তোতা, একসময় সেটা নিজের বিপদেরই কারণ হয়ে দাঁড়ায়। এবার যেটা করছে না, বাসা মরার চান্স 50-50। শামসু যে কি করবি না, খালি অপেক্ষা করে। এক শেষ করাই লাগবি ভাই, না হলে তলে তলে বহুত ক্ষতি করে ফেলাবি। ভিতরে ক্যান্সারের কোষ বাঁচাতে উপরে চিকিৎসা করলে তার হবি না। চিন্তা করিস না রে তোতা, এবার একটা কিছু হবি। তে শামসু এখনো ডাক্তারের ওর থেকে বের হয় নাকি? এতক্ষণ ধরে কি কথা কয়? মিজানের যে অবস্থা ভাই, ডাক্তারের সাথে মনে হয় কোনো ছলা পরামর্শ করতেছে। এই হাবিব ভাই, আপনারা একটু বসেন তো, আমি একটু গোল্লার সাথে কথা বলে আসি। ঠিক আছে যাও। ভাইয়া গোল্লার কিছু হয়ে গেলে আমি কাক নিয়ে বাঁচমু। এভাবে ভেঙে পড়লে হবি না, ময়ূরী শক্ত হতে হবে। গোল্লা আগের চাইতে অনেক সুস্থ আছে। কিন্তু ভাইয়া আমার গলার স্বর এঙ্কা হয়েছে কৃষক, আমি কি আর আগের মতো কত কর পাবো না? এ ডাক্তার কষে গোলা ঠিক হতে সময় লাগবে, এভাবে আতঙ্কিত হয়ে সেটা তো বাড়ান যাবি না। চিন্তা করিস না, ধৈর্য ধরে আগের মতনই কণ্ঠ আস্তে আস্তে ঠিক হয়ে যাবি। আমি সবিক মাথারি খাই দেবো ভাইয়া, আপনি কিন্তু আমাকে বাধা দিবার পাবেন না। শালার পাশাত এমন পোজ মারমো কোনোদিন বাথরুমত বসে পাবি না। এ চুপ করে খেয়ে আমার ফ্যামিলির লোকজনের গায়ে হাত দিয়ে ঠিক করেনি। এর সাথে যারা জড়িত তাদেরকে কড়া মূল্য দিতে হবে। আর মিজানের কি অবস্থা ভাই, আপনি আমাকে সত্যি কথাটা কন তো। ও এখনো বাঁচে আছে, ওর একটা মেজর অপারেশন করা লাগবে, তাই আজকে ও কার্তুক সিঙ্গাপুর পাঠিয়ে দিচ্ছি। আমিও সাথে যাই ভাইয়া। ওখানকার হাসপাতালের লোকেরাই ভালোভাবে কেয়ার করে, তোমার যেতে হবে না। আর মানিকের ওখানে পরিস্থিতি আছে, উনি একাই সবকিছু সামলে লিবিনি। তুমি এখানে ডাক্তারের সাথে কথা বলনি? হ্যাঁ, কথা বলে এখানে আসলাম। চাচা, গোল্লার মিজানেকে আজকে আমি সিঙ্গাপুর পাঠাচ্ছি। ওখানে একজন ভালো ডাক্তার আছে, নাম তার হেরি। ওনার কাছে অপারেশন করলে ইনশাল্লাহ মিজান আগের মতন আবার সুস্থ হয়ে যাবে। তা হাবিব ভাই আর তো তাকে এদেরকে কেমন দেখিচ্ছি না? সবাই লবিতে বসে আছে। এ গোল্লা, এই চিন্তা করিস না, তোরা দুইজনই সুস্থ হয়ে যাবো। লম্বা জার্নির জন্য মানসিকভাবে প্রস্তুতি লে। আচ্ছা ভাই ঠিক আছে। ময়ূরী, তুমি ওকে একটু ফ্রেশ করে দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শামসু বল। গুরু, মিজান আর গোল্লাক তো আজকে সিঙ্গাপুর পাঠিয়ে দিবার চাচ্ছে।
এখানকার ডাক্তাররা বলতেছে সিঙ্গাপুর অপারেশন করলে মিজানের জন্য ভালো হবে। আচ্ছা পাঠিয়ে দিয়ে সমস্যা নাই, যেখানে ভালো হবে সেখানেই তো যাওয়া লাগবে। তে মানিক কোথায়, অফিসে আছে না? হ্যাঁ আছে, ওই তো একটা মিটিং করতেছে। ওক ব্যাগ গোছাবার কোন মিজানকে সাথে ওর সিঙ্গাপুর যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই কি সব ব্যবস্থা করছিস? হ্যাঁ আমি এদিকে সব ব্যবস্থা করতেছি, আপনি মানিককে বলে দেন। আচ্ছা ঠিক আছে বলতেছি, আর অফিসের কাজ শেষ করে তোর সাথে দেখা করতেছি। চাচা আপনারা সবাই এলাকায় চলে যান, এখানে আর থাকা লাগবে না। আর হাবিব ভাই বুগরত কিন্তু শক্ত অবস্থান নেওয়া লাগবে, কোনো মায়ের বেটা কাজ ছাপ দেওয়া যাবে না। শফিক আর বাপিক যেখানে পাবেন সেখানেই কোবান দিবেন। শফিকে এবার শেষ করে দেওয়া লাগবে ভাই, উনি তো মেইন পয়জন। বেশি বিগের পারলে তার আর বেঁচে থাকার অধিকার থাকে না রে তোতা। কোবা শামসু যে প্রয়োজনে কত ভয়ানক হতে পারে সেটা এবার শফিক হারে হারে বুঝবে। তুমি কোনো টেনশন নিও না শামসু, বগুড়া শহরে এবার আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে ফেলাছি। আপনাদের এই ধরনের কথা আর আমার বিশ্বাস হয় না হাবিব ভাই। আপনাদের ওপর তো ভরসা করছিলামই, তার ফল কি হলো দেখতেই তো পেলাম। আপনাদের দুর্বলতার কারণে সুযোগ পায় আমার ক্ষতি করলো। এরা আর এই সুযোগ পাবে না শামসু, আমাদের যে ভুলটা হয়েছিল সেটা আর রিপিট হবে না। সেটা আপনাদের কার্যক্রমেই বোঝা যাবে যে কি করতে পারবেন। যেভাবে ওদের দোকানপাট বাড়িঘর ভাঙচুর হচ্ছে এই ব্যাপারে কিন্তু আপনাদেরও সতর্ক হতে হবে। আমিও তো এটা নিয়ে আতঙ্কে আছি শামসু, ওরা কোনো পাল্টা আক্রমণ করতেই পারে। এই ব্যাপারে আপনাদেরও প্রস্তুতি থাকতে হবে, আর আমি ওসিক বলে দমনি যাতে এই ধরনের ঘটনা না ঘটাতে পারে। মনে রাখবেন খেলা কিন্তু এখনো শেষ হয়নি, কেবলকার শুরু। এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত আমরা থামবো না। চাচা আপনি তাহলে সবাইকে নিয়ে চলে যান, আমি এদিকে সব ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। এ তো তা তুই যা ব্যাগগুলা গোছাতো, আমি ময়ূরিক যা ডেকে নিয়ে আসছি। ব্যাগ গোছে আমি গাড়ি দিয়ে রাখছি ভাই, আমি নিচে গেলাম, আপনারা আসেন। আচ্ছা যা। হ্যাঁ শরীফ ভাই বলেন। লিডার সিলেটে তো সেই সমাবেশ চলতেছে, হানিফার তোফায়েল আছে। তাই নাকি? তার লোকজনের সমাগম কেমন? মাঠে তো করতেছে না, অডিটোরিয়াম রুমে করতেছে, তবে মোটামুটি লোক ভালোই আছে। করতে দেন, আর আপনাদের প্রস্তুতি কিন্তু শক্তভাবে নিতে হবে। আগামী মাসে আমি সিলেট ঢুকবো। হ্যাঁ ওগুলো তো আমরা সব কমপ্লিট করে ফেলাছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই মোতাবেক কাজ করেন, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো নি। কেরে রমজান, কি খবর, কোনো খোঁজ পালু? ওস্তাদ এরা তো গুলশান দুয়ে তো নেই, আমার মনে হচ্ছে হানিফ বা তোফায়েলের বাড়িতে এরা ঘাপটি মারি আছে। তাহলে তুই তোফালের বাড়ির যা, ওক পালে টান দিয়ে তুলে চলে আসবো। এই শফিক মাতারির সাথে আমার বহুত হিসেব নিকেশ বাকি আছে রে রমজান, যেভাবে ওকে পাইতে হবে। ঠিক আছে ওস্তাদ, আমি তাহলে শফিকের বাড়ির দিকে আগে যাই। এই মাত্র মাজার জিয়ারত করে সমাবেশে চলে আসলাম লিডার। ভালো করছো। সিলেটের কি অবস্থা, পরিস্থিতি কেমন বুঝিচ্ছ হানিফ? একদম স্বাভাবিক, এই দিককার জনগণ তো ভদায় না যে শামসুর ইন্ধনে উস্কা যাবি। সিলেটের জনতা পার্টির ভিত খুব শক্তিশালী অবস্থায় আছে লিডার। তাহলে তো আলহামদুলিল্লাহ, জনগণকে সঠিক মেসেজটাই দিতে হবে। এলে ছুটকা মুটকা দল যাতে পরিস্থিতি আর ঘোলাটে করতে না পারে সেই ব্যবস্থা করে আসবে তোমরা। ঠিক আছে লিডার, আর বাঙালির মাথা কেমনে ঘুরে দেওয়া লাগে সেটা আমি ভালো করেই জানি। তাহলে তোমরা সিলেটের সমাবেশ শেষ করে ডাইরেক্ট ঢাকাতে চলে আসো। দক্ষিণবঙ্গে পরবর্তীতে ঢুকলেই হবে, আগে ঢাকাকে শান্ত করো। আচ্ছা লিডার, তাই হবে। দক্ষিণবঙ্গে যেতে নিষেধ করলো কেন? সেটা তো কবার পাচ্ছি না লিডার, তাই যে কি বুঝলো ঢাকা বলে আগে শান্ত করবি। করবি সোল সুদানো পেশাল দিয়ে ঢাকা শান্ত করা যাবি না হানিফ। আগে মেইন দলছুট মালগুলোকে ধরতে হবে, না হলে কোনো কিছুই করা যাচ্ছে না। আর বিশেষ করে কায়সার সিদ্দিক, আবুল কালাম আজাদ, লিয়াকত লস্কর আর হুমায়ুন কবির, এদের লাগাম টানে না ধরলে আমরা কিছুই করতে পারবো না। শোনো হানিফ, সভাপতি যাই কোক, কাজ আমাদের মন মতো করতে হবে। কখন কোর্টে কাক আমরা ধরবো সব আমরা ডিসিশন নিব। স্বরাষ্ট্র দপ্তর যদি এবার কোনো বাড়াবাড়ি করতেছে, সেলিমক সরাতে আমি বিন্দু পরিমাণ সময় নেব না। ঠিক আছে ভাই, আপনি যেটা বলবেন সেটাই হবে। লিডার নেতাকর্মীরা তো অপেক্ষা করছে আপনাদের কথা শোনার জন্য। সরকারি দলের প্রোগ্রাম, সেটি মিলেত পড়ানো সমমান লোক দিয়ে করা যায় নাকি? প্রোগ্রামটা মাঠে করলে বেশি লোক মনে হতো লিডার, কিন্তু অডিটোরিয়ামে করা হচ্ছে তো এই জন্য কম মনে হচ্ছে। বাইরে তো প্রচুর লোকজন অপেক্ষা করছে, কিন্তু ভিতরে তো জায়গাই পাচ্ছে না। সিলেটের কি অবস্থা? হায়দার শামসু এদিকে কত দূর কি করছে? আমরা এটি থাকতে শামসু ভ্যাট ফুটাবের পায় লিডার। তবে তলে তলে শরীফ তমাল রিগালেক দিয়ে মাঠ কোসাচ্ছে। ঝামেলা যা করার এরাই তো করিচ্ছে। শালার টেকনিক দেখছেন ভাই, জনতা পার্টির নেতাকে ভাইগে নিয়ে যে আমাদের পিছনেই বাস দিচ্ছে।
বাসের ধর্মই তো দেওয়া হানিফ, যে আগে সুযোগ পাবে সেই তো দিবে। তবে আমরা যখন বাসটা ঘুরিয়ে 4 দলীয় ঐক্যজোটের পিছনে ঢুকাবো, হুশ কিন্তু কারোরই থাকবি না। নেতা উপায় কিন্তু একটা আছে, শরীফ আর রিগালেক সাদা পাথর গায়েব করার মামলায় ঢুকে দেন না কে? আর মারামারির মামলা তো আছে, এগুলা রিওপেন করে দিলে রাজনীতি করার শখ সারা জীবনের মতো মিটে যাবিনি। তারপরে দেখমুনি লাল দেয়ালের মধ্যে বসে থেকে শামসুর দল কেমনে গোছায়। ব্যবস্থা তো একটা করবোই, সেজন্য অপেক্ষা করতে হবে। এমন চাল দেব না টাল্ডি বাল্ডি সব গোল হয়ে যাবে। হায়দা, তুমি যা এখন সঞ্চালনা শুরু করো, আমরা স্টেজে আসতেছি। ঠিক আছে নেতা। হায়দার কিন্তু সিলেটে শক্তিশালী ভাবে অবস্থান নিছে ভাই। এক জেলা সভাপতি বানিয়ে কিন্তু আমরা ভুল করিনি ভাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই, যোগ্য লোককে বসাচ্ছি, তবে একে নিয়ন্ত্রণ করতে হবে ভালো করে। এখন চলো আমরা স্টেজে উঠি। ঠিক আছে চলেন। চাচা এলাকার যে কথা শুনতেছি আপনাকে পাইলে বলে কুয়ে মেরা ফেলাবি। গ্রামের মানুষের এগুলো কথা শুনে তো চাষি সেই টেনশন করতেছে। সালনাই কুত্তার বাগানাম, গ্রামের কিছু মূর্খ সিসকে নেতা আমার গায়ে হাত দিবি না। এ আমি শফিকুল ইসলাম শফিক বে, সব তছনছ করে ফেলামো। কে রে, বাড়ির উপর আর কেউ আসছিল রে? ডন তো আবারও আসছিল চাচা, সেই চোটপাট করে গেছে। আর শালার বেটা পোলাপান নিয়ে বাড়ির উপর পাহারা বসেছে, আপনি ঢুকবে ধরলে বলে গেটে দিয়ে একবারে শেষ করে ফেলাবি। এই মাদারির বাচ্চারা এত বড় সাহস রে ফটিক, আর খাল খিসে নেবো না? তে ওরা কি তোকে কিছু কষে নাকি রে? অনেক কিছু করছে, আবার মুখ খারাপ করে গাইলেও কাটছে। আরো কয়ে গেছে রাজনীতি বলে আপনার পিছন দিয়ে ঢুকে দিবি চাচা। আমি তো কৌশলে সব হ্যান্ডেল করছি, না হলে তো বাড়ি ঘর একবারে ভাঙচুর করে দিয়ে গেল নি। ওর বিঘে আর বেশি বেড়ে গেছে রে, এই বিপদ থেকে খালি একবার উদ্ধার হয়ে এলে ওর হাত কেটে নেবো। ঠিক আছে চাচা, আর শুনলাম মিজানের অবস্থা বলে খুবই খারাপ, যে কোনো সময় মরে যাবে পারে। আল্লাহ না করে ওই যদি মরে যায় তাহলে তো আপনারা একবারে মার্ডারের আসামি হয়ে যাবেন। এ এলে তোর কোনো টেনশন করা লাগবে না, তুই সাবধানে থাকিস। আর আমি না আসা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার দরকার নাই। আর তোর শাসি বাইরের কারোর সাথে কথা কবে দেবো না, অক্কবো কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবি। তাহলে এখন ফোন রাখে রে ফটিক, পরে কথা কমনি। আচ্ছা ঠিক আছে চাচা, আপনিও সাবধানে থাকেন। কি হচ্ছে ভাই, আপনার বাড়ির যে কেরা গালাগালি করছে? তো তার ছোট ভাই ডন বেশি সেনা হয়ে গেছে, ভাইস্তে সলপল ফু মারলি উড়ে যাবি। তাই বলে পোলা পানলিয়ে আমার বাড়ির সামনে পাহারা বসাছে, গেলি নাকি আমাকে ধরে ফেলাবি। হাতি কাদায় পলে সামসিকেও লাতি মারে, আমাকে হচ্ছে সেই হাল। আমি চিন্তা করতেছি মিজান যদি সত্যি মরে যায় তাহলে তো আমাকে আস্ত মার্ডার মামলা খাওয়া লাগবে। রাজনৈতিক মার্ডার মামলার কোনো ভ্যালু আসবে? কোনোভাবে প্রমাণ করে পাবি যে আমরা এটা করছি? বরং সে উল্টা আমরা আরো প্রমাণ করবো শামসুরিল্লাহ নাটক আছিল। দেশে একটা বড় ধরনের বিশৃঙ্খলা আর সরকারের পতন করার জন্য এগুলো করেছিল। এই যে কেঙ্কা ভয়ঙ্কর সেটা দেশের মানুষ জানে। রাজনীতির স্বার্থের জন্য নিজের ভাই খুন করতেও দ্বিধাবোধ করে না, এটা আমরা কোর্টে প্রমাণ করে দেবো। সেটা তো আর এটি বসে থাকলে হবে না ভাই, চেষ্টা করা লাগবে। আমার মন খালি কু ডাক ডাকিচ্ছে, কুত থেকে বেন কি বিপদে পড়ে যায়। এই অবস্থায় আমাদের এটি রাখে তোফায়েল ভাইরা সিলেটে চলে গেল, কে আমাদের সাথে নিয়ে গেলে কি হলো নে? এ আমার সাথে কথা হচ্ছে, আজকে রাতের মধ্যেই তারা ফিরবে। ভাইরা আসার আগে আমরা সব পরিকল্পনা করে নেই বগুড়া শহর কিভাবে কন্ট্রোল করব। মনে রাখিস, সদর যদি আমাকে নিয়ন্ত্রণে আনতে না পারি তাহলে শামসুর লোকেরা বারবার এইভাবে হামলা করবি। তার জন্য আমাকে পতামাটি শক্ত করা লাগবে, না হলে এইভাবে চলতেই থাকবি। তে ভাই কোষাইপট্টির সাল্লুকে আমাদের দলে নিয়ে নেবো নাকি? তারপর দেখমুনি কোষাইপাড়া চেংরা ফেংরা করে দিয়ে কেমনে এরা ক্যাডারগিরি করে। আমিও সেটাই চিন্তা করতেছি, সান্নু আর মতিকে যদি ভাগাতে পারি তাহলে বগুড়া কেডার রাজনীতি পরিবর্তন করতে পারবো। কেরে উপশহরের মুরগি মিলন কি এখন জেলে আছে নাকি? হ ভাই, সরকারি টেন্ডার বাজি করবে যে ধরা খাছে। মাস্টার আর হাবিবি তো গত মাসে ধরে দেছে। বুঝতে পারছি, কাটা দিয়ে কাটা তুলতে হবে। শামসুর যারা এখন শত্রু তাদেরকে আমাদের বন্ধু বানাতে হবে। আস্তে আমি দেখে নেবো, দেখি তুমি কত উঠবার পারো। সবই ঠিক আছে ভাই, এই মামলাগুলো খেলে তো জেলে আটকে যাওয়া লাগবে, তখন তো আর কোনো কার্যক্রম চালাবার পাবো না। অত চাপ লিচ্ছু কাবে, মামলা সব কেন্দ্রে হ্যান্ডেল করবি। মনে রাখিস, রাজনীতিতে বড় নেতা হতে গেলে লাশের উপর দিয়ে যেতে হয়। বিপ্লবীর প্রতিকূলে সোল সুতনো রাজনীতি করলে হয় না। শামসু এলাকাতে এমন একটা বলয় গড়ে তুলছে যার কারণে আমাদের এই অবস্থা। এখানেই তো আমরা ধরা খেয়ে বসে আছি ভাই, কমিটিও তো তৈরি করে পাইনি। এবার সবই হবি, খালি এলে সমাধান হোক। বগুড়া শহরে এবার জিনের রাজনীতি দেখবি। মানুষ কি আমাকে এমনি বুড়ে দিন করে কয় রে, এমন ভেলকি দেখাবো না, মারমো এক জায়গাত লাশ পড়বে আর এক জায়গাত। তোফাল ভাইরা আসুক, দেখি কি বলে, তাদের সাথে কথা বলে আমরা আমাদের ব্যবস্থা নেবো। এখন তুই একটু বসে, আমি ওয়াশরুম থেকে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। সংগ্রামী ভাই ও বোনেরা, আমার আজকের এই বিশাল জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন
বাংলাদেশ জনতা পার্টির উদীয়মান জননেতা এবং কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, রাজপথের লড়াকু সৈনিক যার হুঙ্কারে ষড়যন্ত্রকারীরা লেজ গুটিয়ে পালিয়েছিল, সে আমাদের জননেতা তোফায়েল আহমেদ ভাই। আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জনতা পার্টির সাধারণ সম্পাদক, রাজপথের পরীক্ষিত জননেতা যার আদর্শে দলের বিশাল পরিবর্তন হয়েছে, আধার গড়ে আলোর প্রদীপ সোনার বাংলাদেশ বিনির্মাণে যার অসীম অবদান, সে আমাদের প্রিয় জননেতা হানিফুর রহমান হানিফ ভাই। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ আজ ষড়যন্ত্রকারী দেশদ্রোহীদের থাবায় বিপদগ্রস্ত। এখান থেকে বেরিয়ে আসতে হলে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করতে হবে। আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট জনাব তোফায়েল আহমেদ ভাই। আমরা তাকে করতালির মাধ্যমে মঞ্চে স্বাগতম জানাচ্ছি। উপস্থিত সিলেটের বিভিন্ন স্তর থেকে আগত নেতাকর্মীদের জানাই আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের এই বিশাল উপস্থিতি আজ প্রমাণ করেছে আমরা সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা আমার, আমরা যতবারই দেশটাকে উন্নয়নের কাতারে দাঁড় করাতে চাইছি, ততবারই দেশদ্রোহী সন্ত্রাসীরা বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা নানানভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আপনারাও অবগত আছেন যে গত সপ্তাহে বগুড়ায় কোপা শামসুর সমাবেশে ককটেল হামলা হয়েছে। তাদের দাবি এই হামলা নাকি জনতা পার্টি করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন কথাবার্তা। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মূলত শামসু এই হামলার নাটকটা সাজিয়ে দেশে একটা বিশৃঙ্খলা করার পায়তারা করতেছে। আপনারা জানেন এই ঘটনাকে কেন্দ্র করে শামসু যে বগুড়ায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে, এটা ইতিহাসে খুবই নির্মম এবং দুঃখজনক ঘটনা। এই ইস্যুকে কেন্দ্র করে জনতা পার্টির অনেক নেতার ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এ থেকেই বোঝা যায় সম্পূর্ণ ঘৃণিত ও উদ্দেশ্যপ্রণীতভাবে মিথ্যা হামলার নাটকগুলো মঞ্চায়িত করা হচ্ছে। আমি মাফিয়া সন্ত্রাসী কোপা শামসুকে হুঁশিয়ার করে কবার চাচ্ছি, বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো নয়। দেশের মানুষকে আর ধোকা দেওয়া যাবে না। বাঙালি জাতি জানে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। যদি এটা কেউ বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আমরা বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়ব। আমাদের সকল নেতাকর্মীর কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, শামসু যাতে এই সিলেটে কোনো ধরনের সমাবেশ প্রোগ্রাম না করতে পারে। আমি আর কথা বেশি বাড়াবো না, এই ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। জনতা পার্টির জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এত সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য তোফায়েল আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাজপথের পরীক্ষিত সৈনিক, বাংলাদেশ জনতা পার্টির সাধারণ সম্পাদক হানিফুর রহমান হানিফ ভাই। স্লোগানে মুখরিত প্রকম্পিত সিলেটবাসী, বরাবরই এটা জনতা পার্টির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। উপস্থিত সকল নেতাকর্মীকে জানাই আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা আমার, সিলেট হলো 12 আউলিয়া খ্যাত পবিত্র জেলা। এখানে আমরা কোনো ধরনের অন্যায় বরদাস্ত করব না। আমরা বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে চাই। তাই এই স্বপ্নকে যারা বাধাগ্রস্ত করতে আসবে, তাকে আমরা শক্ত হাতের প্রতিহত করব। কি কথা বলতেছেন না কেন? আপনারা কি প্রতিহত করবেন? আসলে আমরা বাঙালি জাতি খুবই অদ্ভুত, চিন্তা করি উন্নয়নের, কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করি না। তাই আমাদের সবাই একটাই লক্ষ্য থাকতে হবে, জঙ্গিবাদী ও 4 দলীয় ঐক্যজোটকে যেভাবে হোক আমরা প্রতিরোধ করব। প্রিয় ভাইয়েরা আমার, কোপা শামসু বিভিন্নভাবে সরকারকে বিপদগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে, যার জন্য সে বিভিন্নভাবে হামলার নাটক সেজে যাচ্ছে। যাতে করে এই ইস্যুকে তৈরি করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, সেই পায়তারায় আছে। এই জঙ্গিবাদী মাফিয়া সন্ত্রাসী কোপা শামসুকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ জনতা পার্টি একদিনে তৈরি হয় নাই, অজস্র ত্যাগ শিকারের বিনিময়ে শক্ত ভিত্তি তৈরি করেছে। তাই আমি সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে প্লিজ। তাই আমি বলতে চাচ্ছি, দলের মধ্যে এখন গ্রুপিং করা যাবে না, সবাই একসাথে মাঠে কাজ করতে হবে। এই ছাত্রী দলগুলোকে যদি আমরা প্রতিহত না করতে পারি, তাহলে সবার জন্যই বিপদ আছে। তাই সবার কাছে আমার উদারত আহ্বান থাকবে, জেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত শক্তিশালী গ্রুপ তৈরি করতে হবে। মনে রাখবেন, ঐক্যবদ্ধ জাতি বা দলকে কেউ দমিয়ে রাখতে পারে না। আপনারা এই সিলেট জেলার হায়দার আর কাউসারকে পূর্ণভাবে সহযোগিতা করে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম। জয় হোক জনতা পার্টির, জয় হোক মেহনতি মানুষের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এ হাতুরে মন্টু ডাক্তার, কি খবর? আর খবরে ডন, খুব ভয়ে আছি।
একটু আগে এসে জাহাঙ্গীর সে হুমকি দিয়ে গেল পিন্টুক বের করে না দিয়ে পারলে বলে ডিসপেন্সারি পুড়ে দিবি। এ ডন তুই কত, আমি কি কোনো অপরাধ করছি? কেরে ভদাই, পিন্টু যদি কোনো অপরাধ করে থাকে তাহলে ওকে ধর, আমাকে হুমকি দেশ কি জন্য? আমি তো সবসময় শামসু ভাইয়ের লোকাত্মার পক্ষে আছি, তুই সেটা জানিস না? তে পিন্টু হামদাদে কুটি ওর খোঁজ দিলে তো আর হুমকি দেয় না। এত কিছু ঘটে যাওয়ার পর উইকার এলাকাতে আছে, সিরিয়াস ছুটে কোন দিক ব্যান পোলাছে তার কি ঠিক আছে? আর উই কুটি গেছে সেটা তো আর আমাকে কয়ে জানে, মিসে আমাকে ধরে তো লাভ নাই। দোষ তো তোমারও আছে মিয়া, ওই যখন ঢাকা থেকে আসে তুমি বাড়ির জায়গা দিছিলে কি জন্য? তে কি কম উই আমার চা তো ভাই না, বাড়ির উপরে আসলে তো আর বের করে দিয়ে পাই না। ওর কর্মকাণ্ড তো আগের থেকে ভালো ছিল না, ওকে তো আমি বারবার সতর্ক করে দিছি যে সবিকের সাথে ঘুরে শত্রু বাড়াস না, পরে কিন্তু ঝামেলাত পড়ে যাবো। কেরা শোনে কার কথা রে ভাই, আমাকে আরো উল্টা ঝাড়ি মারছে, ডাটাগুলা পাটাল্লা আনতে ঘুরছে খালি। করা করে কিছু কইনি, ওর বাপ মা বেছে নাই, না হলে তো ঘাত ধরে বাচ্চা বাই করে দিলাম নি। ঠিক আছে বুঝতে পারছি, তুমি চাপ মুক্ত থাকো। জাহাঙ্গীর আমি বলে দেবনি, তোমাকে আর ডিস্টার্ব করবেন না। তবে বুড়া দিনের এবার খবর আছে, একবার পায় নেই নাকি ওর বুকের উঠে আদান দেবো। জেঙ্কা অকাম করা আমার আছে, তার ফল এখন ভোগ করবি। এই লোকের কারণে পুরো গ্রামের মানুষজন অশান্তিতে আছে। শোনো, তোমার কিছু কাজ করা লাগবে, পারবে? পারবো না কে, কি করা লাগবে? তুমি ফটিকের সাথে কথা কয়ে যেভাবে হোক শফিকের খোঁজটা আমাকে বাড়ি করে দেওয়া লাগবে। কি কোষ ফটিককে আমাকে কবি যে কোনটি আছে, কাজটা না কঠিন হয়ে গেল না? কোনো কঠিনই না, ছলে বলে কৌশলে যেরকম করে হোক তুমি শফিকের অবস্থানটা বের করবে। তুমি যদি জাহাঙ্গীরের হাতে বাইসপে আসতে মন্টু ভাই, তাহলে এই কাজটা তোমার করে দেওয়া লাগবে, মাথায় থাকবে। আচ্ছা ঠিক আছে রে ভাই, আমি চেষ্টা করবো নি। ঠিক আছে, তাহলে এখন 10 পাতা ওর স্যালাইন আর একটা বড় গ্লুকোজের প্যাকেট দাও। এলে কি করবো রে ডন, কার আবার কি হলো? না না, কারো কিছু হয় নাই, শফিকের বাড়ির সামনে পাহারা বসাছি তো, তাই পোলা মানে খাওয়ান লাগবে। কামনা সারছে রে না, শফিকের খাল খিসে লিবি। কেডে রে আইনাল নাকি? এ তোর সাথে কথা নাই, তুই কোনো পেছাল পারবো না। কাম সারছে রে, তুই যে গরম দেখাচ্ছ, আমি তো ভয় কাঁপিচ্ছি। এ মন্টু ভাই থার্মোমিটার দিয়ে আমাকে চেক করো রে, আমার শরীর কাঁপিচ্ছে। দেখ ডন, নাটক করবো না, তুই যে আমার সাথে অন্যায় করছো সেটা কিন্তু প্রতিশোধ এখনো হয় নাই। এ আয়না লেভেল বুঝে কথা কয়, এলাকাত কি শুরু করছিস সেটা কি তোর চোখে পড়ে নাই? তুই তো শালা স্বার্থপর রে, গোল্লার মিজানে কি অবস্থা একটাবার খোঁজ নিছিল? কে সেটা কি তো কয়েকে খোঁজ নেওয়া লাগবে, আমি খোঁজ ঠিকই নিছি। এই মন্টু এক প্যাকেট প্যাট দে তো। তে কোন সাইজ দমো, বেল না পেন্টে? বেল্টের সাইজটা দে। আচ্ছা দুইজনই দ্বারা দিচ্ছি।